ভাবুন তো, আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন, হঠাৎ দেখলেন একজন মাঝবয়সী মানুষ দিনের পর দিন অনশন করছেন। কোনো নাটকীয়তা নেই, নেই ট্রেন্ডিং গান, নেই কোনো চমকপ্রদ ভিডিও। আপনি কি স্ক্রল থামাতেন? সম্ভবত না। আজকের সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমও থামতো না। ইনস্টাগ্রাম নিজেই কন্টেন্ট নির্মাতাদেরকে বলে, প্রথম 3 সেকেন্ডে দর্শককে আটকে ফেলুন, ট্রেন্ডিং অডিও ব্যবহার করুন, ভিডিও ছোট রাখুন। এই বাস্তবতায় একজন অনশনকারী খুব সহজে ভাইরাল হন না। সম্ভবত এ কারণেই সোনাম ওয়াংচুকের অনশনও প্রথম 3 সপ্তাহ প্রায় নীরবই ছিল। 28 জুন থেকে তিনি আমরণ অনশন শুরু করেন। তার সঙ্গে থাকা ককরোচ জনতা পার্টির তরুণরা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালালেও তাতে খুব বেশি সাড়া মেলেনি। অথচ বিষয়টি কিন্তু সামান্য ছিল না। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, 2009 সালে বলিউডের জনপ্রিয় একটি চলচ্চিত্রে শিক্ষা ব্যবস্থার সমালোচনামূলক চরিত্রটির অনুপ্রেরণা হিসেবে সোনাম ওয়াংচুকের নাম উঠে আসে। এবার তিনি ঘোষণা দেন, বারবার পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, তার এমন সিদ্ধান্ত কি বাস্তবে সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল? খুব একটা নয়। কারণ মোদী আগে কখনো অদক্ষতার অভিযোগে কোনো মন্ত্রীকে বরখাস্ত করেননি। ফলে অনেকেরই ধারণা ছিল, সরকারের অবস্থান বদলানোর আগেই হয়তো সোনমের জীবনই শেষ হয়ে যাবে। সরকারও যেন ঠিক সেটাই ধরে নিয়েছিল। প্রথম 3 সপ্তাহ তারা কোনো আলোচনার প্রয়োজনই মনে করেনি। বিজেপি দীর্ঘদিন ধরে মোদীকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছে, যিনি চাপের কাছে মাথা নত করেন না। টেলিভিশনের একটি অংশ, সংবাদপত্র এবং বিশাল ডিজিটাল প্রচারযন্ত্র সেই ভাবমূর্তিকেই শক্তিশালী করে এসেছে। কিন্তু এরপর এমন কিছু ঘটে যা কোনো অ্যালগরিদমও উপেক্ষা করতে পারেনি। অনশনের 21তম দিনে সাদা পোশাকের পুলিশ চিকিৎসার অজুহাতে সোনাম ওয়াংচুককে চাদরে মুড়ে জোর করে হাসপাতালে নিয়ে যায়। সেই মুহূর্তের ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স এবং রেডিটে ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যায়। এর 2 দিন পর পার্লামেন্টমুখী পদযাত্রায় হাজারো মানুষ যোগ দেন। সরকার সেই এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়তে থাকে আরও ভিডিও। কোথাও পুলিশ তরুণদেরকে লাঠিপেটা করছে, কোথাও একা থাকা আন্দোলনকারীদের উপর চড়াও হচ্ছে, কোথাও বা নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে। যদিও দিল্লি পুলিশ দাবি করে তারা পুরো পরিস্থিতি পেশাদারভাবেই সামলেছে। এখানেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ভারতে আন্দোলনকারীদেরকে প্রায়ই বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি কিংবা উস্কানিদাতা হিসেবে দেখানো হয়। অনেক সাধারণ মানুষও মনে করেন বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর ব্যবস্থা প্রয়োজন। কিন্তু যখন শিক্ষিত, মধ্যবিত্ত, হিন্দু তরুণীদের ক্ষেত্রেও একই ধরনের দৃশ্য দেখা গেল, তখন কিন্তু সেই পুরনো ব্যাখ্যাগুলো আর আগের মতো কার্যকর থাকলো না। এরপর শুরু হয় আরেক যুদ্ধ, ন্যারেটিভের যুদ্ধ। কেউ বলল এটি বিদেশি ষড়যন্ত্র, কেউ দাবি করলো তরুণদেরকে ব্যবহার করা হচ্ছে। কোনো টিভি চ্যানেল আমেরিকার হাত খুঁজলো, কেউ পাকিস্তানি সংযোগের গল্প বলল। একই সময়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা দিলেন, প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। কিন্তু আরেক ধরনের ভিডিও তখন আরও দ্রুত ছড়িয়ে পড়ছিল। সেগুলো ছিল আহত, ক্ষুব্ধ শিক্ষার্থীদের সাক্ষাৎকার। তারা প্রশ্ন করছিল, নিজেদের প্রতিনিধিদের জবাবদিহি চাইলে হামলা শিকার হতে হবে কেন? আরও বিস্ময়কর হলো, অনেক কিশোর তরুণ প্রথমবারের মতো সরাসরি প্রধানমন্ত্রীর অপ্রশ্ননীয় ভাবমূর্তিকেও চ্যালেঞ্জ করতে শুরু করলো। ভারতের অর্ধেক জনগোষ্ঠীর বয়স 30 বছরের নিচে। তাদের অনেকের কাছেই উচ্চশিক্ষা ব্যয়বহুল, ভালো বিশ্ববিদ্যালয়ের সুযোগ সীমিত, আর চাকরির বাজারও অনিশ্চিত। এই বাস্তবতার সঙ্গে যখন সরকারি বয়ানের দূরত্ব বাড়তে থাকে, তখন শুধু প্রচার দিয়ে সেই ফাঁক আর পূরণ করা যায় না। শেষ পর্যন্ত ঘটনাটি হয়তো একটি বড় প্রশ্নই সামনে এনে দেয়। প্রোপাগান্ডা কি সবসময় বাস্তবতাকে হারাতে পারে? হয়তো কিছু সময়ের জন্য পারে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা যখন লাখো মানুষের মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়, তখন সবচেয়ে শক্তিশালী প্রচার যন্ত্র আর আগের মতো কার্যকর থাকে না। কারণ প্রোপাগান্ডা তখনই টিকে থাকে যখন তার পেছনে বাস্তবতার অন্তত কিছুটা ভিত্তি থাকে।